হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তো বন্ধুরা, আজকে আমি পড়াবো এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়টি, অর্থাৎ তোমাদের এইচএসসি তোমাদের অধ্যায় 8-এর চট্টগ্রাম বোর্ড 2023 সালে 10 নং অঙ্কটি। তাহলে আমরা প্রথমে শুরু করি। প্রশ্নটা আমরা যদি একটু পড়ি, তাহলে আমরা প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি। 2019 সালের 1 জানুয়ারি তারিখে কিয়া কোম্পানি 3,60,000 টাকার একটা মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ব্যয় 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 10,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। প্রতিষ্ঠানটি 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে এবং বার্ষিক 20% হারে ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা এখানে যেগুলো ইম্পর্টেন্ট লাইন আমরা কিন্তু সেগুলো ক্লিয়ার করে ফেলেছি। এখানে তারিখগুলো খুব ইম্পর্টেন্ট, কখন কিনা হয়েছে। তো আমি প্রথমে প্রশ্ন করি, কত আমাদেরকে বলা হয়েছে মেশিনের প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। তো এখানে মেশিনের প্রারম্ভিক মূল্য কি? আমরা একটা জিনিস মনে রাখবো, মেশিনের প্রারম্ভিক মূল্য বা মেশিন অর্জন মূল্য, তোমরা এটাকে দুইটাই বলতে পারো। মেশিনের প্রারম্ভিক মূল্য হচ্ছে যখন আমি একটা মেশিন ক্রয় করছি, মেশিনটা ক্রয় করার পরে আমার প্রতিষ্ঠানে আনার জন্য যাবতীয় যে খরচগুলো হয় সেগুলো হচ্ছে মেশিনের প্রারম্ভিক মূল্য বা অর্জন মূল্য। ঠিক আছে? অর্থাৎ আমি মেশিনটা কিনছি এক জায়গা থেকে, ঠিক আছে, ধরো চট্টগ্রাম থেকে আমি এটা কিনলাম। আমার প্রতিষ্ঠান হচ্ছে ঢাকায়। আমি ঢাকাতে আনতে আমার যতগুলা খরচ হবে, যে বহন খরচ, সংস্থাপন ব্যয় খরচ, এই সব কিছু হচ্ছে আমাদের মেশিনের ক্রয় মূল্য বা অর্জন মূল্য বা প্রারম্ভিক মূল্য। তো এখন আমরা লিখব মেশিনের প্রারম্ভিক মূল্য সমান, আমরা লিখব মেশিন ক্রয় যোগ, আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবহন ব্যয় যোগ, আমরা দেখতে পাচ্ছি সংস্থাপন ব্যয়। অর্থাৎ দেখো, একটা মেশিন ক্রয় করেছি, মেশিনের ক্রয় মূল্য তো থাকবে, সাথে আমি যখন চট্টগ্রাম থেকে ঢাকায় আনতেছি, আমি যে পরিবহন করে আনতেছি, তাই তো একটা এক্সট্রা কস্ট আছে। সংস্থাপন ব্যয়, আমি যে মেশিনটা এই স্থান থেকে এই স্থানে কোথায় রাখবো সেটা সিলেক্ট করার জন্য যখন আমি শ্রমিক ডাকি, তাদেরকেও আমার একটা কস্ট, সেক্ষেত্রে আমার একটা কস্ট বহন করতে হয়। তাহলে এখানে মেশিন ক্রয় কত দেখো, 3,60,000 টাকা। পরিবহন ব্যয় কত, 20,000 টাকা। সংস্থাপন ব্যয় হচ্ছে 10,000 টাকা। তাহলে টোটাল আমাদের কত আসে, 3,90,000 টাকা। তো আমাদের ক শেষ, আমাদেরকে খতে বলা হয়েছে দেখো, প্রথম 4 বছরের জন্য অবচয় সারণী তৈরি করার জন্য। এক্ষেত্রে অবচয় সারণীটা হচ্ছে এরকম, মানে 1 2 3 4 5 6টা ঘর থাকে অবচয় সারণীতে। আমাদের দেখতে হবে কোন পদ্ধতিতে আমাদেরকে অবচয় নির্ণয় করতে বলা হয়েছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদেরকে ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতিতে অবচয় ধার্য করতে বলা হয়েছে। তো আমরা এখন ফার্স্ট এখানে কি লিখি, বছর লিখি। এ ঘরে লিখি প্রারম্ভিক মূল্য, এ ঘরে লিখি অবচয় হার, এ ঘরে লিখি অবচয় বা বার্ষিক অবচয়, লিখবো বার্ষিক অবচয়। এখানে লিখবো পুঞ্জীভূত অবচয়, এখানে লিখবো সমাপনী মূল্য।
ক্লিয়ার? আমাদের বছর 4টা বলেছে, আমাদের হিসাব শুরু হচ্ছে 2019। তাহলে 4 বছর করো, 2020, 2021, 2022, অর্থাৎ 4টা বছরের আমাদের অবচয় সারণী করে দেখাতে হবে। তো আমরা প্রথমে আসি একেবারে 2019-এ। 2019-এ আমরা প্রারম্ভিক মূল্য কত বের করেছিলাম? 3,90,000। কত আমাদের কত এসেছিল? 3,90,000। আমরা ওইটাই বসাই দিব। এরপর আমাদেরকে অবচয় হার ধরতে বলা হয়েছে 20%। আমরা এখন ক্যালকুলেটরে 3,90,000 ইন্টু 20% দিব, আমাদের কত আসবে? 78,000। এখন আমাদের পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে এর আগের বছরের সাথে বর্তমান বছরের অবচয় কি করা, যোগ করে বসানো। তবে এখানে খেয়াল করো, 19-এর আগে কি আমাদের কোনো বছর আছে? বছর কিন্তু অঙ্কেতে দেওয়া নেই, কারণ মেশিনটা 2019-এ ক্রয় করা হয়েছে। তাহলে উপরে কি আছে? শূন্য আছে। এখন 78,000 সাথে শূন্য যোগ করো, কত আসবে? 78,000 আসবে। এখন সমাপনী মূল্যটা বের করতে অনেকে কনফিউজ হয়ে যায় যে আমি এটা থেকে এটা বাদ দিব না এটা থেকে এটা বাদ দিব। মনে রাখতে হবে, আমরা প্রারম্ভিক মূল্য থেকে অবচয়টা বাদ দিব। আমরা যখন প্রারম্ভিক মূল্য থেকে অবচয়টা বাদ দিব, আমাদের কি চলে আসবে? সমাপনী মূল্যটা চলে আসবে। অর্থাৎ প্রারম্ভিক মূল্য যখন চেঞ্জ হতে থাকবে, ওই প্রারম্ভিক মূল্য থেকে অবচয়টা বাদ দিব। তাহলে কত আসবে? 3,12,000 টাকা। অর্থাৎ আমরা 3,90,000 থেকে 3,90,000 থেকে বার্ষিক অবচয় কত বাদ দিয়েছি? 78,000 টাকা বাদ দিয়েছি। ঠিক আছে? কি করবে? এই প্রারম্ভিক মূল্য থেকে অবচয়টা বাদ দিবে। জাস্ট এই দুইটার কাজ হবে, আর এখানে কোনটার সাথে কোনটার কাজ হবে না। এরপর আমরা আসি 2020 সালে। 2020 সালে এখন যে 2019 সালে যে সমাপনী মূল্যটা ছিল, ওইটা 2020 সালে কিসের মূল্য? প্রারম্ভিক মূল্য 3,12,000 টাকা। এটার 20% করো, আমরা 3,12,000 20% করে পাই 62,400 টাকা। এখন আমরা পুঞ্জীভূত অবচয় কিন্তু 62,400 টাকা কিন্তু আসবে না। এখানে আমরা কি করছি, আগের বছরের সাথে বর্তমান বছরের যোগফল, অবচয়ের যোগফলটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। 78,000 সাথে 62,400 যোগ করে যেটা পাবো, অর্থাৎ এই যে পুঞ্জীভূত অবচয় আগের বছর 78,000 টাকা, আর এই বছরের অবচয় 62,400 টাকা, এই দুইটা আমরা যোগ করে যেটা পাই, অর্থাৎ 1,40,400 টাকা পাই। এটাই হচ্ছে আমাদের 2020 সালে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ, 1,40,400। এখন আমরা সেম কাজ করব, সমাপনী মূল্য কিভাবে বের করব? 3,12,000 থেকে 62,400 টাকাটা বাদ দিব, কত আসে? 2,49,600। এরপরে আমরা আসি 2021 সালে। সমাপনী মূল্যটা নিয়ে আসো, 2,49,600। সেম ভাবে আমরা সব কাজ একই করব, আবার 20% করব, 49,920 টাকা আসবে। এখন এই যে পুঞ্জীভূত আর অবচয়টা যোগ করো, কত আসে? 1,90,320। এখন আবার প্রারম্ভিক থেকে অবচয়টা বাদ দাও, কত আসবে? 1,99,680। 2022-এ আসো, সেম এটা কোথায় নিয়ে আসবো? আমরা সামনে নিয়ে আসবো, এটার 20% করব, 39,936। প্রারম্ভিক মূল্য থেকে অবচয়টা বাদ, সরি, এখন হচ্ছে পুঞ্জীভূতের সাথে এটা যোগ করো, কত আসে? 2,30,256। এখন প্রারম্ভিক থেকে অবচয় বাদ দাও, এখন প্রারম্ভিক থেকে অবচয় বাদ দিব, কত আসে? 159, 1,59,744। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কেয়া কোম্পানির অবচয় সারণী। তো বন্ধুরা, এখন আমরা নির্ণয় করব 10-এর গ। আমাদেরকে বলা হয়েছে একটা মেশিন হিসাব আর একটা পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করার জন্য। কত বছরের? প্রথম 2 বছরের জন্য। ঠিক আছে, তো আমরা এখানে দেখো লিখেছি কেয়া কোম্পানি, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, দেন খতিয়ান বই। কোনটা করছি? চলমান জেড ছক। মনে রাখবে তোমরা 2 ধরনের ছক দিয়ে করতে পারবে, তবে টি ছক আর চলমান জেড ছক। তবে আমি প্রেফার করবো চলমান জেড ছক দিয়ে করার জন্য, কারণ এটা খুবই ইজি। আর যে হিসাবটা প্রস্তুত করছি মেশিন হিসাব লিখেছি, তারপর হিসাবের কোড নং
তারিখ দেওয়া আছে, বিবরণ, এটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, জের বা উদ্ধৃত্ত, এটা হচ্ছে ডেবিট জের, এটা হচ্ছে ক্রেডিট জের। হচ্ছে প্রথম 2 বছরের জন্য, অর্থাৎ 2019 সালের একটা, 2020 সালের একটা। প্রথম আমরা 2019 সাল লিখব। ওকে, এখন আসো, যখন আমরা খতিয়ানে কোনো হিসাব প্রস্তুত করতে যাই তখন তার আগে আমাদের জাবেদা জানা লাগে। জাবেদা জানলে কিন্তু তুমি খতিয়ান নির্ণয় করতে পারবে। তবে মেশিন হিসাবের জাবেদা আমরা কি জানি? মেশিন হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট, যে কোনো একটা লিখলে হয়। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডেবিট দিকে বসে, এটা ক্রেডিট দিকে বসে। তো খতিয়ানে যখন আমরা যে হিসাবটা প্রস্তুত করবো, এখন আমরা নির্ণয় করতেছি কি মেশিন হিসাব, তাইলে আমরা বিবরণে কিন্তু সেই হিসাবটা কিন্তু লিখতে পারবো না। আমরা কিসের হিসাব লিখবো? নগদান বা ব্যাংক হিসাব, আমরা যে কোনো একটা লিখবো। তাহলে আমরা কখন মেশিন কিনছি? জানুয়ারি 1। কি লিখবো? নগদান হিসাব। এখন তোমরা প্রশ্ন করতে পারো টাকার অ্যামাউন্ট কি লিখবো? যেহেতু মেশিন হিসাব প্রস্তুত করতেছি, টাকাটা মেশিনেরই লিখবো, মেশিনের টাকা যেদিক আছে সেটাই লিখবো, শুধুমাত্র হিসাবের নামটা ভিন্ন লিখবো। এই জিনিসটা মনে রাখলে হবে। তাই টাকা হচ্ছে কত? 3,90,000 টাকা, তাও ডেবিট পাশে বসবে। তাহলে আমাদের একটা জের হইলো এটা। এখন আসো 2020। 2020-এ কি আমরা নতুন করে কোনো মেশিন ক্রয় করেছি? কোনো মেশিন ক্রয় করিনি। তাইলে আমরা এখানে জানুয়ারি 1 লিখে লিখবো ব্যালেন্স বিডি, অর্থাৎ আমরা জের আনবো। কোন জেরটা আনবো? ব্রড ডাউন। ব্যালেন্স বিডি মানে হচ্ছে ব্রড ডাউন। কোত্থেকে ব্রড ডাউন? উপরের যে জেরটা আছে ওটার থেকে আমরা নিচে আনবো, ব্রড ডাউন। তাহলে কোথায় আনবো? ডেবিট পাশে আনবো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি মেশিন হিসাব। তো বন্ধুরা, এখন আমরা নির্ণয় করব পুঞ্জীভূত অবচয় হিসাব। এখানে দেখো আমাদের মেশিন হিসাবটা শেষ, এখন আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করব। তার আগে আমাদের জেনে নিতে হবে পুঞ্জীভূত অবচয় হিসাবের যখন আমরা জাবেদা দিই তখন সেটা কিরকম হয়। ঠিক আছে, তাহলে আমরা জানি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটা ডেবিট হয়, এটা ক্রেডিট হয়। এখন তো বন্ধুরা বলো, আমরা যখন পুঞ্জীভূত অবচয় হিসাব নির্ণয় করতে যাব তখন আমরা বিবরণে কার নাম লিখবো? অবশ্যই অবচয় হিসাবের নাম লিখবো। টাকা পুঞ্জীভূত অবচয়টা বসাবো, পাশ ক্রেডিট পাশটা হবে। ঠিক আছে, খুবই ইজি। তাহলে এখন আমাদেরকে বলা হচ্ছে 2019 এবং 2020 সালে আমরা যে সারণীটা তৈরি করেছি খ নাম্বারে, 2019 সালে আমাদের অবচয়, পুঞ্জীভূত অবচয় কত আসছিল? 78,000 টাকা। ঠিক আছে, আর এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি, যেহেতু অবশ্যই অবচয়ের পরিমাণ, পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ক্রমশ কি পাবে? অবচয়ের পরিমাণ ক্রমশ হ্রাস পাবে। ঠিক আছে, পুঞ্জীভূত অবচয় ভিন্ন ভিন্ন হবে। তাহলে 2019 সালে আমরা একটু যাই, লিখবো 2019 ডিসেম্বরের 31 তারিখ। আমরা এখানে লিখবো অবচয় হিসাব। অবচয় হিসাব কত টাকা? 78,000 টাকা। এটা বসবে ক্রেডিট পাশে। আসো 2020 সালে আমরা ওইভাবে মেশিন হিসেবে প্রথমে কি এনেছি? ব্যালেন্স এনেছি, ব্রড ডাউন ব্যালেন্স বিডি এনেছি। সেম ভাবে এখানে আমরা ব্যালেন্স বিডি আনবো। প্রথমে আমরা লিখবো জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। ঠিক আছে, ব্যালেন্স বিডি কত টাকা আনবো? 78,000 টাকা, ক্রেডিট পাশেই থাকবে। এখন 2020 সালেও কিন্তু আমাদের একটা অবচয়, পুঞ্জীভূত অবচয় পরিমাণ আসছিল। কত টাকা আসছিল? সবাই সারণী দেখো, 62,400 টাকা। তাহলে আমরা এটা লিখবো ডিসেম্বরের 31 তারিখ অবচয় হিসাব, অর্থাৎ এটা হচ্ছে 2020 সালের অবচয়টা। 62,400 কোন পাশে ছিল? ক্রেডিট পাশে থাকবে। তাইলে এখন দেখো, আমরা যখন জের বসাবো, অলরেডি আমাদের একটা জের আছে, তো জের আছে, এখন আমরা আরেকটা বসাতে যাব। তো এখানে দেখো এই জেরটা হচ্ছে ক্রেডিট পাশে, আমরা যখন জের নির্ণয় করতে যাব ক্রেডিট টাকাটাকে কি করব? জেরে বসাবো। তাহলে এখানে দেখো এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট। তাহলে ক্রেডিট ক্রেডিট কি হয়? যোগ হয়। যদি এটা ডেবিট ক্রেডিট হতো তাহলে বিয়োগ হতো, আবার ডেবিট ডেবিট হলে কিন্তু যোগ হয়। যেহেতু এটা ক্রেডিট আর ক্রেডিট, তাই এটা কি হবে? যোগ হবে। 78,000 সাথে 62,400 যোগ করলে আমরা পেয়ে যাব 1,40,400। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।
আগামীকাল আমি ইনশাল্লাহ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়টির কুমিল্লা বোর্ড 2023-এর অধ্যায় 8-এর অঙ্ক নিয়ে আসবো। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি ইউটিউবে তোমরা যাতে সেটার নোটিফিকেশন পেয়ে যাও এবং তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারো। এছাড়া বন্ধুরা, তোমাদের যে কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য আমার কমেন্টে তোমরা জানাবে, তাইলে সেই অনুযায়ী আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো। তো ঠিক সময়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।